সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এক সময় এই নামগুলো ছিল সাধারণ মানুষের আস্থার প্রতীক, কিন্তু আজ এই পাঁচটি ব্যাংক ইতিহাস। এদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু প্রশ্ন হলো, সিন্ধুক খালি হলো কিভাবে? লক্ষ লক্ষ মানুষের জমানো হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? এটি কি ব্যাংক মার্জার, নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পাচারের দায়ভার সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা? আজ আমরা জানব এই মহা লুটপাটের পিছনের কালো ইতিহাস এবং বোঝার চেষ্টা করব আপনার টাকা ফেরত পাবেন কিনা। এই পাঁচটি ব্যাংকের পতনের নেপথ্যে রয়েছে গত এক দশকের চরম রাজনৈতিক তোষণ এবং প্রাতিষ্ঠানিক লুটপাট। এসালম গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি সরিয়ে নিয়েছে। এই ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই চারটিই ছিল এসালমের সরাসরি নিয়ন্ত্রণে। অন্যদিকে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কবজায়। প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী ইউনিয়ন ব্যাংক একাই 310টি ভুয়া বা কাগজে কোম্পানির নামে 183.46 বিলিয়ন তথা 18,346 কোটি টাকার ঋণ দিয়েছিল, যার 95%ই ছিল নিয়ম বহির্ভূত। বোর্ডগুলোতে বসানো হয়েছিল নিজেদের অনুগত ব্যক্তিদের, যারা কোনো প্রকার জামানত ছাড়াই ঋণ অনুমোদন করত। অডিটে উঠে আসে এক ভয়ঙ্কর চিত্র। এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণ তথা ডিফল্ট লোনের পরিমাণ ছিল 1.47 ট্রিলিয়ন বা 1,47,000 কোটি টাকা, যা তাদের মোট বিনিয়োগের প্রায় 77%। এককভাবে দেখলে ইউনিয়ন ব্যাংকের অবস্থা ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে খেলাপি ঋণের হার 98%। এরপরে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 96%, গ্লোবাল ইসলামী ব্যাংক 95%, সোশ্যাল ইসলামী ব্যাংক 62% এবং এক্সিম ব্যাংক 48% খেলাপি ঋণ নিয়ে এই খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল। অর্থাৎ সাধারণ মানুষের জমানো টাকার সিংহভাগই সিন্ধুক থেকে গায়েব হয়ে গিয়েছিল। 2024 সালের অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দৃশ্যপট বদলে যায়। অন্তর্বর্তীকালীন সরকার এসালম এবং নাসা গ্রুপের দখল থেকে ব্যাংকগুলোকে মুক্ত করতে কঠোর পদক্ষেপ নেয়। প্রথমে এই পাঁচটি ব্যাংকের বোর্ড ভেঙে দেয় এবং আন্তর্জাতিক অডিট ফার্ম আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজিকে দিয়ে তাদের সম্পদ পরীক্ষা করা হয়। দেখা যায় ব্যাংকগুলোর নেট অ্যাসেট ভ্যালু শূন্য বা নেগেটিভ। এরপর গ্রাহক এবং আমানতকারীদের সুরক্ষা দিতে ইউনূস সরকার ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স 2025 জারি করে এবং পাঁচটি ব্যাংককে একীভূত করে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করে। মার্জারের পরে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মনে সবচেয়ে বড় আতঙ্ক, আমি কি আমার টাকা ফেরত পাবো? এই জন্য বাংলাদেশ ব্যাংক একটি নির্দিষ্ট রোড ম্যাপ দিয়েছে। যাদের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা বা তার কম আছে তারা সবচেয়ে নিরাপদ। আমানত বীমা আইনের আওতায় এই লক্ষ লক্ষ গ্রাহকের টাকা অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেওয়া শুরু হয়েছে। যাদের 2 লাখের বেশি জমা আছে তারা প্রথম দফায় 2 লাখ তুলতে পারবেন। এরপর প্রতি 3 মাস অন্তর অন্তর 1 লাখ করে তুলতে পারবেন। পুরো টাকা ফেরত পেতে সর্বোচ্চ 21 মাস পর্যন্ত সময় লাগতে পারে। 60 ঊর্ধ্ব ক্যান্সার বা অন্যান্য জটিল রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে 10 লাখ টাকা পর্যন্ত নগদ তোলার বিশেষ সুবিধা রয়েছে। টাকা ফেরত পাওয়া নিয়ে যেমন সংকট, তেমনি বিতর্ক তৈরি হয়েছে মুনাফা বা প্রফিট নিয়ে। ইসলামী শরিয়া মতে মুনাফা বা লোকসান হলে গ্রাহককে তা বহন করতে হয়। যেহেতু ব্যাংকগুলো লোকসানে ছিল, তাই 2024-25 সালের জন্য কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যেহেতু এটি ছিল নেহাত ইচ্ছাকৃত লুটপাট, তাই গ্রাহকদের তীব্র আন্দোলনের মুখে সরকার 4% হারে অনুকম্পা মুনাফা দেওয়ার ঘোষণা দেয়। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানতে পারি 2026 সালে বাজারের সাথে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ 9.5% মুনাফা প্রদান করা হবে। এদিকে সবকিছু মোটামুটি ঠিকঠাক চলছিল, কিন্তু 2026 সালের এপ্রিল মাসে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ধারা 18 এর ক একটি কালো মেঘ হয়ে দাঁড়ায়। এই আইনের মাধ্যমে এসালম গ্রুপ বা নাসা গ্রুপের সাবেক মালিকরা চাইলে মাত্র 7.5% অর্থ অগ্রিম ফেরত দিয়ে পুনরায় ব্যাংকের মালিকানা দাবি করতে পারেন। অর্থনীতিবিদদের মতে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ এটি অর্থ পাচারকারীদের আবারও ব্যাংকে ফেরার সুযোগ করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনার টাকা কতটা নিরাপদ? সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি সরকারি ব্যাংক, তাই আপনার টাকা পুরো হারিয়ে যাওয়ার ভয় নেই। তবে এটি ফেরত পেতে ধৈর্য ধরতে হবে। সর্বশেষে এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে যে কিভাবে একটি জাতির সম্পদ লুট করা হয়েছে।
গ্রাহক হিসাবে আমাদের আরো সতর্ক থাকতে হবে যাতে এইভাবে কোনো লুণ্ঠনকারী আর কোনো ব্যাংক খালি না করতে পারে, এবং আমাদের কষ্টার্জিত টাকা কোনো ব্যাংকে রাখার আগে প্রয়োজনীয় অ্যানালাইসিস করে নিব। এখন আপনার কি মনে হয় এসএলএম গ্রুপ বা নাসা গ্রুপের মতো সাবেক পরিচালকদের ব্যাংকে ফেরত আসার সুযোগ দেওয়া কি উচিত হয়েছে? ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত জনদের তথ্যগুলো শেয়ার করে দিন। আর এমন পার্সোনাল ফাইন্যান্স, ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করুন।